একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে ক্যাম্পাসে আন্দোলন গড়ে তোলার ফলে গণঅভ্যুত্থান সম্ভব হয়েছে। এর আগে আন্দোলনের যে কালচার জাহাঙ্গীরনগরে ছিল, সেই কালচারে আন্দোলন চললে গণঅভ্যুত্থান সম্ভব হতো না। যদি আমরা সেই পুরনো মতাদর্শিক দ্বন্দ্বের ঘেরাটোপে ফিরে যাই, তাহলে 80 এবং 90 দশকের সহিংসতা ক্যাম্পাসে ফিরে আসতে পারে, এটা একটা আশঙ্কা। ছাত্র সংসদ নির্বাচন হওয়াটাই ইটসেলফ কোনো সমাধান নয়, কারণ 70 থেকে 90 পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ক্যাম্পাসগুলো কীভাবে মৃত্যুকূপে পরিণত হয়েছে। নির্মূলের যে রাজনীতি মতাদর্শী, আইদার তুমি থাকবে অথবা আমি থাকবো, এখান থেকে বের হয়ে আসতে, এটাই সমাধান। জুলাই গণঅভ্যুত্থান আসলে একটা প্রক্রিয়ার মধ্য থেকে এসেছে এবং এর নেতৃত্বে আপনারা দেখেছেন যে বাংলাদেশের ছাত্ররা ছিল এবং গণঅভ্যুত্থানটা গড়ে তোলার যে ঘটনাচক্র, সেই ঘটনাচক্রে ছাত্র সংসদ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ আমরা যদি একটু পিছনে যাই, আমরা দেখব যে নিরাপদ সড়ক আন্দোলনের পরে, কোটা সংস্কার আন্দোলনের পরে একটা ডাকসু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন পর, অনেক বছর পর, এবং সেখানে নতুন একটি ছাত্র নেতৃত্ব উঠে এসেছিল, যারা পরবর্তীতে গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন করেছে, স্বতন্ত্র জোট, সেখান থেকে আমরা অনেক নেতৃত্ব উঠে আসতে দেখেছি। এই প্রক্রিয়ায় একটা অ্যাসপারেশন কিন্তু ছাত্র সমাজের মধ্যে তৈরি হয়েছিল, নিজেদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার, নিজেদেরকে দেশের বা জনগণের প্রতিনিধিত্বের জায়গায় নিয়ে যাওয়ার। সেই জায়গা থেকে জুলাই গণ অভ্যুত্থানের দিকে যখন দেশ এগিয়ে যাচ্ছে, 2023 সালের নির্বাচনের পরে, মানে 24 জানুয়ারির নির্বাচনের পরে, যখন এটা পরিষ্কার যে গণ অভ্যুত্থান বা বৈপ্লবিক একটি পদক্ষেপ ছাড়া এই ফ্যাসিবাদী সরকারকে হটানো যাবে না, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে না, তখন জাতীয় রাজনীতির জায়গা থেকে সেটা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সলেট হয়েছে এভাবে, যতদিন না পর্যন্ত বর্তমান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় যেভাবে চলে, ছাত্রলীগ যেভাবে হলগুলোকে টর্চারের একটা ইনস্টিটিউশনে পরিণত করেছিল, এই পুরো ব্যবস্থাকে একদম উপড়ে ফেলে একটা গণতান্ত্রিক প্রতিনিধিত্বের ভেতরে, গণতান্ত্রিক প্রতিনিধিত্বের মধ্য দিয়ে নতুন একটা ব্যবস্থা যদি বিশ্ববিদ্যালয়ে না আসে, তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুক্তি হবে না। মানে জাতীয় রাজনীতির জায়গা থেকে এটা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সলেট হয়েছে এভাবে, বা বিশ্ববিদ্যালয় থেকে এই একই আকাঙ্ক্ষা জাতীয় রাজনীতিতে ট্রান্সলেট হয়েছে। তো সেই জায়গা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করতে পারি 2017 সালে আমি ভর্তি পরীক্ষা দিয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং অন্য অনেকের অনেক আক্ষেপ ছিল, তারা তাদের কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, অনেকেই যেখানে পড়তে চেয়েছে সেখানে চান্স পায় নাই। আমার দিক থেকে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি ছিলাম। এটা অন্যতম একটা কারণ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির যে ইতিহাস, এবং সেখানে জাকসু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে একসময়। এবং সেই সময় থেকে আমরা যারা রাজনীতি করি ঢাকায়, তখন থেকে আমরা যারা রাজনীতি করছি বিভিন্নভাবে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগঠিত হচ্ছি, আমরা নিজেরাই ঠিক করেছিলাম এবং আমাকে কাইন্ড অফ দায়িত্ব দেওয়া হয়েছিল আর কি আমাদের ফ্রেন্ড সার্কেলের পক্ষ থেকে, যে জাহাঙ্গীরনগরের ছাত্রলীগকে তাড়াইতে হবে 1, এবং 2 জাকসু নির্বাচন করতে হবে। এবং আমি অত্যন্ত আনন্দিত ব্যক্তিগতভাবে অত অবশ্যই, এবং কৃতজ্ঞ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা আমাদের সাথে লড়েছেন, যে সকল শিক্ষকরা আমাদেরকে সমর্থন দিয়েছেন, যে এই 2টি ঘটনাই শেষ পর্যন্ত ঘটানো সম্ভব হয়েছে, আমরা সকলে মিলে সফল হয়েছি। সেই দিক থেকে এই আন্দোলনের গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে জাকসু নির্বাচনটা একটা কি বলবো, ফুলফিলমেন্টের জায়গা, যে হ্যাঁ, গণ অভ্যুত্থানটা যে আমরা করেছি সেটা আসলেই কিছু একটা অর্জন করেছে, কিছু একটা এনে দিয়েছে আমাদেরকে, সেটা অনুভব করবার জায়গা, সেটা বোঝার জায়গা। এদিক থেকে ইমোশনাল জায়গা থেকে তো অবশ্যই, একদম কাঠখোট্টা রাজনীতির জায়গা থেকে না, ইমোশনাল জায়গা থেকেও জাকসু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যারা দীর্ঘদিন ধরে গণ অভ্যুত্থানের রাজনীতি করে আসছেন তাদের জন্য, এবং যারা নতুন শিক্ষার্থী, যারা বিশেষ করে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছেন, জুনিয়র ব্যাচ, তারা এই জাকসুর মাধ্যমেই মূলত তাদের গণ অভ্যুত্থানের যে ফসল, একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সেটা ফিরে পেতে যাচ্ছেন। তো সেদিক থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট বর্তমানে, ছাত্র রাজনীতিতে তো বটেই, জাতীয় রাজনীতিতেও। আমাকে তুলে নিয়ে যাওয়া হয় রাতের বেলা। সে সময় আমাকে আমবাগানে আমার যে বাসা ছিল সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। আন্দোলনের তখন খুব গুরুত্বপূর্ণ একটা পর্যায়, র্যাডিক্যাল দিকে চলে যাবে সেটা আমরা বুঝতে পারছিলাম। বিশ্ববিদ্যালয় তখন প্রায় খালি, আমরা অল্প যে কয়জন ছিলাম বিশ্ববিদ্যালয়ে গিয়ে মুভমেন্ট অর্গানাইজ করতাম, বিভিন্ন কর্মসূচি পালন করতাম। তারপরে সন্ধ্যা হলেই পুলিশ, র্যাব
বিজিবি অনেক সময় ক্যাম্পাস দিয়ে ঢুকতো, আশেপাশে এলাকাগুলোতে রেইড দিত। 23 তারিখের দিকে অলমোস্ট আমি প্রায় ধরা পড়ে গেছিলাম, একটা গ্রুপ সহ, শুধু আমি একা না। সেখান থেকে বেঁচে আসতে পারছি। পরবর্তীতে 28 তারিখের দিকে তো আসলেই ধরা পড়ে গেলাম। আমাকে তার আগে আব্দুল কাদের 9 দফা যার পক্ষ থেকে এসেছে আপনারা জানেন, সে ফোন দিয়েছিল 2 দিন আগে আমি গ্রেপ্তার হওয়ার, এবং তারা জানালো যে আন্দোলনের প্রধান সব নেতা গ্রেপ্তার এবং আমাকে ঢাকায় গিয়ে নেতৃত্ব দিতে হবে সবচেয়ে সিনিয়র নেতা হিসেবে। তো সেজন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আমবাগানে বাসায় গিয়েছিলাম, সেখানে আমার মা এবং আমার বোন ছিল, আমার ভাই ছিল, তাদের সাথে দেখা করার জন্য মূলত। কারণ আমার বিশ্বাস ছিল যে ঢাকায় আন্দোলনের মূল নেতৃত্ব নিতে গেলে আমি আসলে জীবিত ফেরত আসতে পারবো না, এটা আমি প্রায় কনভিন্স ছিলাম। আর এছাড়াও যেহেতু দীর্ঘদিনের জন্য আন্দোলন পরিচালনা করতে যাচ্ছি, কিছু প্রস্তুতি দরকার ছিল। যাওয়ার পরেই তাদের আগে থেকেই প্রস্তুতি ছিল, তারা ব্লক রেড দিয়ে পুরো এলাকাটা ঘিরে ফেলে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে 2 দিন হচ্ছে আমাকে তারা একটা কক্ষে রাখে, যেটা ঠিক কেমন আমি খুব স্পষ্টভাবে বর্ণনা করতে পারবো না। আমাকে ঠিকভাবে ঘুমাতে দেওয়া হয়নি, আমার মাথার উপরে খুবই উজ্জ্বল আলো জ্বেলে রাখা হতো। এরকম কোনো লাইট বা এই ধরনের কোনো কিছু আমি অন্য কোথাও দেখিনি, ওটা মনে হয় স্পেশালি তৈরি করা হয়েছে টর্চার করার জন্য। এবং এমন একটা অবস্থায় রাখা হয়েছিল যে সময়ের যে সেন্স, এখন কয়টা বাজে, দিন নাকি রাত, এগুলো কিছুই ছিল না। কয়দিন চলে গেছে সেটাও আমি ঠিক বুঝতাম না। এবং খাবার দাবারও নিয়মিত দেওয়া হতো না, ঘুমাতে দেওয়া হতো না। সেখান থেকে পরবর্তীতে আমাকে ডিবি হাজতে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখি যে আন্দোলনের আরও অনেক সহকর্মী, আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রথম সারির অনেক নেতা সেখানে উপস্থিত আছেন, তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। তো সেখানে ছিলাম, মাঝে মাঝেই সেখানে ডিবি কর্মকর্তারা আসতেন, আমাদের কয়েকজনকে নিয়ে যেতেন, সুস্থ অবস্থায় যেত এবং তারা ফেরত আসতেন আহত হয়ে। অনেকে হচ্ছে নিজে নিজে আসতে পারতেন না, তাদেরকে ধরাধরি করে নিয়ে আসা হতো। তো এরকম একটা পর্যায়ে পরবর্তীতে আমাকে নিয়ে যাওয়া হয় এবং আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার একটা পর্যায়ে আমার নামে তারা মামলা রেকর্ড করে। কোন মামলা সেটা তখন আমাকে বলে নাই, পরে আমি জানতে পারি যে সেতু ভবনে একটা মামলা আমাকে দেওয়া হয়েছে। তো ওই অবস্থায় হাজতে ছিলাম এবং আমার পায়ে তখন আঘাত ছিল। 17 তারিখে পুলিশি আক্রমণের দিনেই আমি আঘাতটা পেয়েছি। সেটা তখন পচন ধরতে শুরু করে। এই কারণে খুবই কষ্টকর একটা পরিস্থিতিতে ছিলাম। পরবর্তীতে 3রা আগস্ট শুনানির জন্য আমাকে নিয়ে যাওয়া হয় কোর্টে, এবং সেখানে তখন সরকারের থেকেই, আওয়ামী লীগ সরকারের থেকে নির্দেশনা ছিল সকল ছাত্রদেরকে বের করে দেওয়ার। কারণ আমরা ভিতরে ছিলাম, এটা বাইরে আরও উত্তেজনা তৈরি করছিল, সেটা তখন সরকার নিয়ন্ত্রণ করতে পারছিল না। তো তারা বমির মতো করে সকল ছাত্র নেতাদেরকে উগড়ে দেওয়া শুরু করে আর কি জেলখানাগুলো থেকে। তো ওই প্রক্রিয়ায় আমাকেও জামিনটা দিয়ে কাইন্ড অফ ঘাড় ধাক্কা দিয়ে যে তুমি চলে যাও, যত দূরে যেতে পারো এখান থেকে তত ভালো। কারণ এরকম ঘটনাও ঘটেছে যে কিছু ছাত্র নেতাকে বের করে আনা হয়েছে, একদম জেল ভেঙে বের করে আনা হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। তো 3রা আগস্ট তারপরে হচ্ছে আমি পায়ে অপারেশন করাই। 4 আগস্ট আমি বিশ্রাম ছিলাম এবং 5 তারিখে যখন লং মার্চ ঘোষণা করা হয়, আমি একটা অ্যাম্বুলেন্সে করে যেখানে আমি আশ্রয় ছিলাম সেখান থেকে ক্যাম্পাসে গিয়ে লং মার্চে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। মাঝপথে অ্যাম্বুলেন্সটা আটকানো হয় বাইপাইলের দিকে, বাইপাইল না সরি, এটা এক্স্যাক্ট এলাকাটা মনে আসছে না, আটকানো হয় এবং আমি প্রায় ধরা পড়ে গেছিলাম। কারণ প্রেসক্রিপশনটা ছিল ভুয়া, নকল। যে প্রেসক্রিপশন ছিল যে মানে কিছু একটা ঢুকেছে পায়ের ভিতরে, ফরেন বডি স্প্লিন্টার বা এরকম কিছু, এটা থাকলে তো পুলিশ আবার অ্যারেস্ট করতো আমাকে। তো প্রেসক্রিপশন দেখেছে পুলিশ, তল্লাশি করবে, এখন অ্যাম্বুলেন্স তল্লাশি করলেই ধরা পড়ে যেতাম, আবার অ্যারেস্ট হতাম। তখনই হচ্ছে তার কমান্ডিং অফিসার ডাক দিয়েছে, তারা তখন প্রস্তুতি নিচ্ছিল গুলি করার জন্য, ব্যারিকেড দিচ্ছিল। তো কোনো মতে ক্যাম্পাসে ফেরত আসতে পারি, লং মার্চে অংশগ্রহণ করি, এবং এই হচ্ছে মূলত আমার গল্পটা আর কি। ডিবি অফিসে গ্রেপ্তার থাকা, নির্যাতনের শিকার হওয়া, এবং সেই সময় আমাকে একটা পার্টিকুলার বিষয়ে চাপ দেওয়া হয়েছিল, বিশেষ করে আন্দোলনের প্রত্যাহারমূলক একটা বিবৃতি, আন্দোলন প্রত্যাহার করা হচ্ছে, ওই বিবৃতিতে আমাকে স্বাক্ষর করতে বলা হয়। সেখানে আমি স্বাক্ষর করতে রাজি হইনি। আমি বলেছি যে সমন্বয়করা সকলে একত্রে সিদ্ধান্ত নেন গণতান্ত্রিক পদ্ধতিতে, আমি একা আসলে আন্দোলন প্রত্যাহার করতে পারি না। তো মূলত ওই পয়েন্টে আমাকে বেশি চাপ দেওয়া হয় ওই সময়। আদারওয়াইজ আমার মনে হয় আমার ভাগ্যে যা ঘটেছে মোটামুটি সবার ভাগ্যে তাই ঘটেছে আর কি।
যারা গ্রেপ্তার ছিলেন। এর কারণ যদি ব্যাখ্যা করতে হয় তাহলে তো থিওরিটিক্যাল একটা কারণ আছে, আমরা সবাই জানি সেটা। কলোনিয়াল ব্যবস্থায় ঢাকা কেন্দ্রিক সব কিছু, এটা একদম ব্রিটিশ আমল থেকে শুরু করে ঢাকার প্রতিষ্ঠানগুলোই মূলত সারা দেশকে প্রতিনিধিত্ব করে, এরকম একটা ফেটিশ এই পুরো সমাজ ব্যবস্থার আশ্রয় কাঠামো সব কিছুতে আছে। সেই জায়গা থেকে যেহেতু ঢাকার এক প্রান্তে জাহাঙ্গীরনগর, তাই জাহাঙ্গীরনগর অটোমেটিক্যালি সেকেন্ডারি ক্যাটাগরিতে পড়ে যায় এবং এই কাঠামোগত বৈষম্যের শিকার জাহাঙ্গীরনগর, এটা অনেক আগে থেকেই। কিন্তু জাহাঙ্গীরনগরের স্পিরিট বারবার দেখিয়েছে যে জাহাঙ্গীরনগর পারে পুরো দেশের গতিপথ ডিকটেট করতে, সে বারবার দেখিয়েছে এবং 24-এও সে দেখিয়েছে। 24-এও গণ অভ্যুত্থান বলতে আমরা যেটা দেখেছি সারা দেশে, রাজপথে আবাল বৃদ্ধ বনিতা নেমে আসা, গণভবনে গিয়ে শেখ হাসিনাকে, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়া, ঠিক এক্স্যাক্টলি এই জিনিসটা 15 তারিখ রাতে আমরা একইভাবে জাহাঙ্গীরনগরে ঘটতে দেখেছি। জাহাঙ্গীরনগরে যেটা ঘটেছে সেটা গণ অভ্যুত্থানের চেয়ে কম কিছু না, গণ অভ্যুত্থান ঘটেছে। সকল শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে, আগুন জ্বালিয়েছে, ব্যারিকেড দিয়েছে এবং ছাত্রলীগের যারা ছিল হলগুলো থেকে সন্ত্রাসীদেরকে তারা ক্যাম্পাস থেকে বের করে দিয়ে তারা পুরো ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিয়েছে। 16 তারিখে পরে আমরা ব্যারিকেড দিয়ে গেটগুলোতে পাহারা বসিয়েছি, পুরো ক্যাম্পাস তখন আমরা চালাচ্ছি, ওটা তখন মুক্তাঞ্চল, 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ যেরকম ছিল আর কি। তো সেই জায়গা থেকে জাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হওয়ার কথা। এরকম একটা বৈপ্লবিক ঘটনার সূত্রপাত যেখানে, সেই জায়গায় কারা আসলে নেতৃত্ব পাচ্ছেন, কাদেরকে শিক্ষার্থীরা নেতা হিসেবে নির্বাচিত করছে, সারা দেশের মনোযোগ সেখানে থাকার কথা স্বভাবত, কিন্তু সেটা নাই। কারণ এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, টিভি মিডিয়া, তারাই মূলত ফ্রেম করে মানুষ কি দেখবে, কতটুকু দেখবে। ওই ফ্রেমিংয়ের জায়গায় জাহাঙ্গীরনগরের প্রতিনিধিত্বে আমরা বড় ধরনের ঘাটতি দেখেছি। জাহাঙ্গীরনগরের নেতৃত্বকে সেখানে সেভাবে তুলে আনা হয়নি এবং এখানে কাঠামোগত যে প্রবণতা সব কিছু ঢাকা কেন্দ্রিক করে দেখার, তার বাইরে গিয়ে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই একটা অন্তর্মুখিতা আছে। তারা নিজেদের মধ্যে থাকতে পছন্দ করে, নিজেদের ব্যাপারগুলো নিয়ে নিজেরা ভাবতে পছন্দ করে, যেটা স্বাধীনচেতা মানুষ হিসেবে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার। কিন্তু এই ক্যারেক্টারাইজেশনটা আবার যেটা হয় সেটা হচ্ছে বাইরে নিজেদেরকে প্রতিনিধিত্ব করার জায়গা থেকে হয়তো বা একটু ক্ষতিগ্রস্ত করে থাকতে পারে। জাহাঙ্গীরনগরের অনেক নেতারাই অসামান্য ভূমিকা রাখার পরেও, অনেক নেতা বিভিন্ন ঘরানার বিভিন্ন দল বা সংগঠন থেকে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, অসামান্য ভূমিকা রাখার পরেও তারা সেভাবে কিন্তু নিজেদের কথা বলেননি, যেটা আমরা হয়তো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অবলীলায় বলতে দেখি। এগুলো আমাদের সংকোচ বোধ হয় আর কি, এই সংকোচটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আছে। সেটা মানে স্রেফ বিনয় না, মানে এটা আসলেই একটা স্পিরিট থেকে আসা একটা ব্যাপার আর কি। তো এটা মনে হয় বর্তমান পরিস্থিতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা জাকসুতে দাঁড়াচ্ছেন, যারা শিক্ষার্থীদের নেতা হিসেবে নির্বাচিত হবেন, যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমার মনে হয় কাঠামোগত ব্যাপারটা মাথায় রেখে তাদেরকে আরেকটু ভোকাল হওয়া উচিত এবং তাদের আসলে সামনে এসে বলা উচিত যে আমরা জাকসুতে দাঁড়িয়েছি, এই কারণে দাঁড়িয়েছি, গণঅভ্যুত্থানটা এই জন্য করেছিলাম, এরকম ক্যাম্পাস দেখতে চাই। তারা নিজেরা ভোকাল হলে আমার মনে হয় পরিস্থিতির আরও উন্নতি ঘটতে পারে। মেরুকরণটা মূলত 5 আগস্টের পর থেকেই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি। প্রথমে যে আন্দোলনটা তৈরি হলো ক্যাম্পাসে, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি বন্ধ করার আন্দোলন। 9 দফার রেফারেন্সে 9 দফায় ছিল যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা হবে, অথচ 5 আগস্টের পরে দেখলাম যে আন্দোলনটা হলো ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হবে। এটা কিন্তু 9 দফায় ছিল না, 9 দফায় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করার কথা ছিল। এটা একটা মিসডিরেকশন ছিল, এটা একটা বিভ্রান্তিমূলক পদক্ষেপ ছিল, এটা এই মুহূর্তে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়, এবং এটা ব্যাপক একটা বিভক্তি তখনই এনে দিয়েছে। ছাত্র রাজনীতির অবশ্যই গুরুত্ব আছে, দরকার আছে। সেই জায়গা থেকে যারা ছাত্র রাজনীতির পক্ষে, যারা ছাত্র রাজনীতির নতুন মডেল দেখতে চান, যারা পুরনো মডেলেই ফাংশন করতে চান, আবার যারা একেবারেই চান না, এই বিভক্তিটা কিন্তু 5 আগস্টের পরে হয়েছে এবং সেদিক থেকে ধীরে ধীরে এটা ক্রিস্টালাইজ হয়েছে। বিভিন্ন গ্রুপ, সংগঠন তো বটেই, সংগঠনগুলোর মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপিং হয়েছে। এখন গণতান্ত্রিক ব্যবস্থা এটা খুবই স্বাভাবিক এবং জাকসু নির্বাচন কেন্দ্র করে এই ধরনের বিভিন্ন বিভক্তি থাকবে, মতাদর্শিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে। মতাদর্শিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি এক্সিকিউটিভ জায়গায় কীরকম বিশ্ববিদ্যালয় আমরা দেখতে চাই,
সেই জায়গা থেকেও বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা থাকবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন মডেল কেন্দ্রিক চিন্তাভাবনা থাকবে, খুবই স্বাভাবিক। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জাকসুকে কেন্দ্র করে বড় বড় রাজনৈতিক দলগুলো, ছাত্রদল, শিবির, বামপন্থী থেকে শুরু করে এবং নতুনভাবে যারা উঠে এসেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, এদের প্রত্যেকের প্যানেলের পাশাপাশিও স্বতন্ত্র প্রার্থীদের একটা বড় ধরনের ভূমিকা এখানে তৈরি হয়েছে, যেটা এর আগের ছাত্র সংসদগুলোতে ছিল কিনা আমি জানি না, অতটা জানাশোনা আমার নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা খুবই সিগনিফিক্যান্ট। এটা যে হবে এটা কিছুদিন আগে বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যারা দাঁড়াচ্ছেন তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন অনেক জায়গায়। এবং প্যানেলগুলোর মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সেটাও খুবই কন্টেস্টফুল হবে, এবং পুরো প্যানেল নিয়ে বের হয়ে আসার মতো ঘটনা ঘটবে বলে মনে হচ্ছে না। এটা একদিক থেকে ভালো, বৈচিত্র্য থাকবে, কিন্তু একই সাথে এটা যাতে আসলে পরবর্তীতে জাকসু নির্বাচন হওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণে কোনো বাধা সৃষ্টি না করে সেটাও দেখতে হবে। সেজন্য আসলে প্রতিদ্বন্দ্বিতা করার একটা ভাষা, গণতান্ত্রিক ভাষা, গণতান্ত্রিক পদ্ধতির চর্চা, সেটা ডেভেলপ করাটা অনেক জরুরি। সেটা এখনও ডেভেলপ হয়নি বলে আমাদের কাছে মনে হয়, কারণ নানা তিক্ততা, নানা অভিযোগ তৈরি হয়েছে 5 আগস্টের পরে। প্রত্যাশা তো আকাশচুম্বী ছিল এরকম একটা গণ অভ্যুত্থানের পরে, যখন ছাত্ররা আসলে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে নিয়েছে, রেজিস্ট্রার ভবন থেকে শুরু করে যেখান থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা হয়, 16 তারিখে 17 তারিখে আমরা ওখানে ঘোরাঘুরি করেছি, আমরা তদারকি করেছি, ছাত্ররা তাদের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়ে নিয়েছিল। সেরকম জায়গায় নিজেদের মতো করে বিশ্ববিদ্যালয় ঢেলে সাজানোর যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই আকাশচুম্বী আকাঙ্ক্ষার সাথে যখন বাস্তবতাটা মেলে নাই, এবং গত 1 বছর ধরে বিভিন্ন জায়গায় এই ঘাটতিটা থেকে গেছে, নানা পক্ষ থেকে নানা ধরনের অভিযোগ তৈরি হয়েছে। আশা করব এই অভিযোগটা তিক্ততায় পরিণত না হয়ে প্রতিদ্বন্দ্বিতাটা আসলে আর গণতান্ত্রিক একটা দিকে যাবে। জাকসু নির্বাচনে প্রথমত যেটা চাইব সেটা হচ্ছে যারা সত্যিকার অর্থে আন্তরিক তাদের কাজের প্রতি, যে মতাদর্শীর হোক না কেন, যারা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের কথা চিন্তা করেন, তাদের ভালোর জন্য চিন্তা করেন, কাজ করেন, তারা যাতে জিতে আসেন সেটা আশা করব, তাদের প্রতি শুভকামনা থাকবে। এবং এর পাশাপাশি জাতীয় রাজনীতি নিয়ে যাতে একটা চিন্তা জাকসুর প্রার্থীদের থাকে, এবং যাতে শিক্ষার্থীরা এটাকে গুরুত্ব দেন এবং নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে এটাকে গুরুত্ব দেন, সেটাও একটা আকাঙ্ক্ষা আমাদের পক্ষ থেকে থাকবে। কারণ আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় দেশের সার্বিক পরিস্থিতি এবং পরিবেশ থেকে বিচ্ছিন্ন কিছু নয়। এবং এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, কারণ এরশাদ পরবর্তীতে 90 দশকে ছাত্র সংসদ নির্বাচন পুরোপুরি বন্ধ করে দেওয়ার পিছনে যে আর্গুমেন্টটা ছিল সেটা হচ্ছে ছাত্র সংসদের মাধ্যমে বিভিন্ন গ্রুপ ছাত্রদের মধ্যে তারা পাওয়ারফুল হয়ে ওঠে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এবং এটা সত্য, আমরা দেখেছি 80 দশক থেকে 90 দশকের শুরুর দিকে, 70-এর দশকে ব্যাপক সংঘর্ষ হয়েছে ক্যাম্পাসগুলোতে রাজনীতিকে কেন্দ্র করে, সেখানে খুনের মতো ঘটনা ঘটেছে, গোলাগুলি হয়েছে, আমরা দেখেছি। তখন কিন্তু ছাত্র সংসদ হতো, নিয়মিত ছাত্র সংসদের ভেতরে এটা হয়েছে। এই বাস্তবতা আমাদেরকে এড়াতে হবে, এবং সেটা এড়ানো মানে কিন্তু ছাত্র সংসদ বন্ধ করে দেওয়া না, কারণ সেটা বন্ধ করলে ছাত্রলীগের মতোই একটা জুলুমি ব্যবস্থা তখন চলে আসে। তাহলে এটা সমাধান হচ্ছে বরং ছাত্র সংসদ নির্বাচনটাকেই এমনভাবে ডেভেলপ করা যাতে সেটা রাজনৈতিক মতাদর্শিক দ্বন্দ্বের প্রধানতম জায়গা না হয়ে সেটা মূলত পলিসি ডিসকাশনের দিকে, বা পলিসিটা কীভাবে বাস্তবায়িত হবে সেই জায়গায় যায়। এই জন্যে আমার মনে হয় ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে জাকসুর প্রার্থী থেকে শুরু করে শিক্ষার্থী সবার এই চিন্তাটা থাকা উচিত যে আমরা সবাই শিক্ষানবিশ রাজনীতিবিদ, শিক্ষানবিশ জনসেবক, এবং আমরা শিখছি, আমরা ছাত্র, মূলত ছাত্র। এই পরিচয়টা যখন আমরা ধারণ করব, এই চিন্তাটা যখন থাকবে, তখন আমার মনে হয় যে জাকসু সত্যিকার অর্থে তার গণতান্ত্রিক লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। ছাত্র সংসদ নির্বাচনের তাৎপর্য যে কোনো সময়ের চেয়ে এখন অনেক অনেক বেশি। যেমন মনে করুন হাসিনাই ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিল তার পতনের আগে, সেই সময় ছাত্র সংসদের যে গুরুত্বটা থাকতো তার চেয়ে অনেক গুণ বেশি গুরুত্ব নিয়ে ছাত্র সংসদ নির্বাচন এখন হাজির হয়েছে। সেটা কেন? কারণ হচ্ছে একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, এবং এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরে নতুন একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির জোর প্রক্রিয়া চলছে, লড়াই চলছে। এরকম পরিস্থিতিতে এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব যারা, তাদের গুরুত্ব তো অপরিসীম। এবং তারা কারা? তারা ছাত্ররা।
ছাত্ররা এই গণঅভ্যুত্থানকে নেতৃত্ব দিয়েছে। আনলাইক আদার গণঅভ্যুত্থানগুলো যেগুলো এর আগে ঘটেছে 69 এবং 90, রাজনৈতিক দলগুলোর বা জোটের অধীনে গণঅভ্যুত্থানটা সম্পন্ন হয়েছে। এই গণঅভ্যুত্থান সম্পন্নই হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। ছাত্ররা সরাসরি নেতৃত্ব দিয়েছে। তাহলে এই যে নেতৃত্ব উঠে এসেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তাদেরকে আমরা চিনব কীভাবে? গণঅভ্যুত্থানের নেতৃত্ব, তারা যে জাতিকে নেতৃত্ব দেবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের দিকে, তাদেরকে তো চিনতে হবে, তাদেরকে রেকগনাইজড হতে হবে এবং তাদেরকে এমপাওয়ার্ড হতে হবে। এটার প্রক্রিয়া হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে ক্যাম্পাসগুলো থেকে যে নেতৃত্ব নির্বাচিত হয়ে আসবেন, তাদেরকে আমরা গণ অভ্যুত্থানের নেতা হিসেবে চিনতে পারবো, কারণ এরা গণ অভ্যুত্থানের সন্তান। ছাত্র সংসদ নির্বাচনটা ইটসেলফ গণ অভ্যুত্থানের একটা ফসল, এবং এরা রক্ষা করবেন গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটাকে নির্বাচিত হয়ে আসার পরে, রেকগনাইজড এবং এমপাওয়ার্ড হওয়ার পরে, নিজেদের শিক্ষার্থী সমাজকে সাথে নিয়ে এবং জনগণের মধ্যে একটা আন্তঃসম্পর্ক তৈরির মাধ্যমে সারা দেশে তারা আসলে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লড়াইটাকে সম্পন্ন করবেন, গণ অভ্যুত্থানকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিবেন। সেটা আমরা তাদের থেকেই একমাত্র আশা করতে পারি, রাজনীতিবিদদের থেকে কিন্তু অতটা না, প্রফেশনাল রাজনীতিবিদদের থেকে না। এই জন্যে সারা দেশে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে ডাকসু জাকসু সহ, এর গুরুত্ব আমার মনে হয় গত 50 বছরের চেয়ে সবচেয়ে বেশি এখন। এর আগে ছিল যে 72-71 পরে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছিল, সেটার মতো গুরুত্বপূর্ণ এই ছাত্র সংসদ নির্বাচন, আমার কাছে এটা মনে হয়। জি, এটা আমি কিন্তু ইতিমধ্যে উল্লেখ করেছি যে ছাত্র সংসদ নির্বাচন হওয়াটাই ইটসেলফ কোনো সমাধান নয়, কারণ 70 থেকে 90 পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে ক্যাম্পাসগুলো কীভাবে মৃত্যুকূপে পরিণত হয়েছিল বিভিন্ন মতাদর্শিক বিভেদের কারণে, অস্ত্রবাজির কারণে ইত্যাদি। এবং বাংলাদেশে একটা ফেটিশ আছে, খুবই পুরনো ফেটিশ, যেটার বিরুদ্ধে আমাদের এখনও লড়াই করতে হচ্ছে। সেটা হচ্ছে নির্বাচনকেই গণতন্ত্র মনে করা। একটা আয়োজন হচ্ছে, সেখানে কয়েকজন প্রার্থী দাঁড়াচ্ছে, আমি গিয়ে ভোট দিয়ে আসছি, এটাই গণতন্ত্র, একজনকে নির্বাচিত করে আসছি। আপনি যদি একটা অগণতান্ত্রিক ব্যবস্থা রেখে দেন, তারপরে একটা 5 বছর পর, 1 বছর পর পর এই অগণতান্ত্রিক ব্যবস্থার ফসল কে ভোগ করবে সেটা ঠিক করেন। মানে 5 বছর এরা শোষণ করেছে, এরা ডমিনেট করেছে আমাদেরকে, 5 বছর পর ওরা করবে, বা 1 বছর পর ছাত্র সংসদের ক্ষেত্রে। এটা যদি আপনি করেন, তাহলে কিন্তু শেষ পর্যন্ত শিক্ষার্থীদের জীবনের বা গণমানুষের জীবনে কোনো পরিবর্তন হয় না, এটা বুঝতে হবে। এবং ওই লেন্স থেকে আপনার ছাত্র সংসদ নির্বাচনকে দেখতে হবে, যদি আপনি 70, 80, 90 দশকের বাস্তবতাটা এড়াতে চান। আপনাকে ছাত্র সংসদ নির্বাচনকে দেখতেই হবে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের পথ হিসেবে। যদি আমরা সেই পুরনো মতাদর্শিক দ্বন্দ্বের ঘেরাটোপে ফিরে যাই, তাহলে 80 এবং 90 দশকের সহিংসতা ক্যাম্পাসে ফিরে আসতে পারে, এটা একটা আশঙ্কা। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থেই পরমত সহিষ্ণুতা এবং সকলকে নিয়ে ম্যাস পার্টিসিপেশনের ভিত্তিতে, ম্যাস স্টুডেন্ট পার্টিসিপেশনের ভিত্তিতে শিক্ষাঙ্গনের পরিবেশ নির্ধারণের দিকে, গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাই, আমরা যদি গণতান্ত্রিক চর্চার দিকে যাই, শুধুমাত্র নিজের মতাদর্শ যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত করতে হবে, এইভাবে চিন্তা না করি, তাহলে এই ছাত্র সংসদ শুধু ক্যাম্পাসের চেহারা যে ইতিবাচকভাবে পরিবর্তন করে দিবে তা না, বরং বাংলাদেশ রাষ্ট্রকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রূপান্তরের দিকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো এখানে দুটো অপশন কিন্তু আছে, এবং খুবই কেয়ারফুলি আমাদেরকে অবশ্যই দ্বিতীয় অপশনের দিকে এগিয়ে যেতে হবে। তবে কোনোভাবেই এর আগে সেনাশাসক এরশাদ বা অগণতান্ত্রিক শক্তিগুলোর যে আর্গুমেন্ট যে ছাত্র সংসদ হলে ভেজাল হয়, গ্যাঞ্জাম হয়, জন্য হওয়াই যাবে না, কোনোভাবেই ওই ধরনের আর্গুমেন্টকেও আমরা পার্সু করব না। কারণ এই ধরনের ব্যবস্থাই শেষ পর্যন্ত ছাত্রলীগের মতো ক্ষমতাসীন দলের লেজুর সন্ত্রাসী যারা শিক্ষার্থী নামে মাত্র থাকে, তাদের অধীনে ক্যাম্পাসটাকে নিয়ে যায়, একটা জুলুমি ব্যবস্থা সেখানে তৈরি হয়। অবশ্যই নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হতে হবে, কিন্তু সেটা হতে হবে গণতান্ত্রিক ব্যবস্থা এবং গণতান্ত্রিক চর্চা তৈরি করার দিকে লক্ষ্যটা রেখে, সেই লক্ষ্যে বা সেই উদ্দেশ্যে। জাহাঙ্গীরনগরের বাস্তবতা খুবই ইউনিক, কারণ জাহাঙ্গীরনগরে আপনারা জানেন ছাত্র শিবিরের রাজনীতি দীর্ঘদিন ধরে সেখানে অপাঙ্ক্তেও ছিল, এবং এটা শিক্ষার্থীদের সম্মিলিত প্রতিরোধের ফলেই
একটা সময় ঘটেছিল। ছাত্র শিবিরের এ ব্যাপারে নিজস্ব মতামত আছে, তাদের বয়ান আছে। গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পরিপ্রেক্ষিত থেকে ছাত্র শিবির এখন আবার নতুন করে সক্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং স্বাধীনতা বিরোধী বলতে আমরা বাংলাদেশের রাজনীতিতে যেটা বুঝি সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যে সকল দল স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, পাকিস্তান সেনাবাহিনীর সাথে কোলাবোরেট করেছে, তাদের ছাত্র সংগঠনগুলো, যেটা ছিল ছাত্র সংঘ সে সময়, পরবর্তীতে ছাত্র শিবিরে আমরা দেখেছি তাদের অনেক নেতাকর্মীকে। এখন প্রশ্ন হচ্ছে এদেরকে আমরা স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে কিভাবে ক্যারেক্টারাইজ করব, বা এরা কি মূলত স্বাধীনতা বিরোধী শক্তি কিনা? এরা যে এখন অংশগ্রহণ করছে বিভিন্ন ক্যাম্পাসে এবং জাহাঙ্গীরনগরে তো অবশ্যই, সেটার তাৎপর্যটা কি? খুব গুরুত্বপূর্ণভাবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই ইস্যুটা রিজলভ হওয়াটা জরুরি। স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিপক্ষের শক্তি, এই ইস্যুটা রিজলভ হয়নি বলেই স্বাধীনতার পক্ষ শক্তির নাম ধরে শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠতে পেরেছে। তাই যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছেন তাদেরকে বাদ দেওয়ার তো প্রশ্ন আসে না। সেই জায়গা থেকে তারা যে অংশ নিচ্ছেন এবং তারা নিপীড়নের শিকার হয়েছেন এর আগে, এটাকে একসেপ্ট করে নিতে হবে যে হ্যাঁ, এই দলগুলোর নেতাকর্মীরা গত 17 বছর নিপীড়িত হয়েছেন, কিন্তু তাদের নিপীড়নের কারণ কিন্তু স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির এই বাইনারিটা। আপনি যদি স্বাধীনতার বিপক্ষে থেকেই যান তাহলে স্বাধীনতার পক্ষে যারা আছে তারাও তো থেকেই যাবেন। একই মুদ্রার তো দুই পিঠ থাকে, মুদ্রাটা যখন থাকে তখন মানে দুই পিঠই অস্তিত্বশীল। আর এই বাইনারি থেকে যাওয়া মানে পুনরায় আপনার নির্যাতিত হওয়ার রাস্তাটা খোলা রাখা। সেটা কেন? এটার যৌক্তিকতা নেই। এবং বাংলাদেশের শিক্ষার্থী সমাজ 71কে ধারণ করে, মুক্তিযুদ্ধকে ধারণ করে, অবশ্যই শেখ হাসিনার ফ্যাসিস্ট ফ্রেমিংয়ে না, আওয়ামী লীগের একদলীয় বাকশালীয় ফ্যাসিস্ট ফ্রেমিংয়ে না। সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেতর দিয়ে আমরা ভেঙে দিয়েছি। আমরা বলেছি যে স্বাধীনতার ঘোষণাপত্র, মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করছি। এটা কিন্তু আমাদের অফিসিয়াল বক্তব্য। এবং কোটা পদ্ধতির সাম্য এই নীতিটার বিরুদ্ধে যায়, সামাজিক সুবিচারের বিরুদ্ধে যায়, এভাবে আমরা আর্গু করেছি জুলাই মাসে। আমাদের পলিটিক্যাল কনসেপচুয়াল জায়গায় এভাবে আর্গু করেছি, এটা আমাদের বক্তব্য ছিল। এবং জুলাই আগস্টে রক্তের মাধ্যমে সেটা কিন্তু ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। শিক্ষার্থীরা অ্যাকসেপ্ট করেছে, দেশের মানুষ অ্যাকসেপ্ট করেছে, এটা বুঝতে হবে। আওয়ামী বাকশালীয় ফ্রেমে আপনাকে কেউ স্বাধীনতা যুদ্ধকে দেখতে বলছে না, কিন্তু এটা একটা জনযুদ্ধ ছিল। এবং সেটাকে ধারণ করতে না পারলে বৃহত্তর শিক্ষার্থী সমাজ এবং গণমানুষ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন, ওই বাইনারিটা আবার উৎপাদন করবেন। তাই একদিক থেকে যারা শিবির থেকে শুরু করে যাদেরকে স্বাধীনতা বিরোধী বলা হয় তাদেরকে পুরোপুরি বাদ দিতে চাচ্ছেন, তারাও যেরকম ভুল করছেন, কারণ তারা নিপীড়িত হয়েছিল এবং গণঅভ্যুত্থানে তারা অংশ নিয়েছে, তাদের এখানে পার্টিসিপেশনটা আসলে মাস্ট কোনো না কোনো ফর্মে। আবার যারা স্বাধীনতা বিরোধী থেকে যাচ্ছেন, 71 বিরোধী থেকে যাচ্ছেন, তারাও ভুল করছেন এবং নিজেদের নির্যাতনের রাস্তা নিজেরাই তারা ভবিষ্যতের জন্য খোলা রাখছেন, কারণ তারা স্বাধীনতা বিরোধী স্বাধীনতার পক্ষের এই বাইনারিটা তারা টিকিয়ে রাখছেন। তো এই জায়গা থেকে এই বাইনারির বিরুদ্ধে কাজ করা উচিত। এবং আমরা মুক্তিযুদ্ধের যে অবহেলিত জনগোষ্ঠী, জনগণকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের যে ইতিহাস আওয়ামী বাকশাল নির্মাণ করেছে, তার বাইরে গিয়ে জনযুদ্ধের জায়গা থেকে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার যে লড়াই সেটাকে যদি ধারণ করি, তাহলে এক্ষেত্রে বৃহত্তর জায়গা থেকে আমার মনে হয় সকলেই সেটাকে ধারণ করতে পারেন। এবং জুলাই আগস্টে এই ধারণা থেকেই, এই চেতনা থেকেই লড়াইটা হয়েছিল। সেটা অ্যাকসেপ্ট না করলে ভুল হবে। সেটা যিনি অ্যাকসেপ্ট করবেন না তিনি জুলাই আগস্টকে অ্যাকসেপ্ট করছেন না বলে ধরে নিতে হবে। স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, তাহলে জুলাই আগস্টে আন্দোলন আপনি অ্যাকসেপ্ট করছেন না বলে ধরে নিতে হবে। সেটা একটা অনেক বড় ভুল হবে। তাই ছাত্র শিবির থেকে শুরু করে সকলের উচিত হবে এই জায়গাটায় জুলাই আন্দোলনের পক্ষে থাকা, 71-এর জনযুদ্ধের যে স্পিরিট সেটাকে ধারণ করা। বিশেষ করে প্রথমত আন্তরিক জায়গা থেকে কথা বলতে হবে, স্টেটমেন্ট দিতে হবে যে আপনার অবস্থানটা কি, অবস্থান পরিষ্কার করতে হবে, অ্যাম্বিগুয়াস রাখা যাবে না। আমরা দেখেছি যে অনেকে ছাত্র শিবির বা এই ধরনের দলগুলোর প্রতি এক ধরনের উন্নাসিকতা দেখিয়েছেন যে এরা তো থাকতে পারে না ক্যাম্পাসে। কিন্তু কেন থাকতে পারে না? জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করার পরেও কেন তারা থাকতে পারবে না, এটার কোনো আর্গুমেন্ট নাই, স্পষ্ট না। আবার ছাত্র শিবির বলছে যে তারা 71 নিয়ে তারাও কনসার্ন, তারা সহানুভূতিশীল, টিক্কা ভুট্টো চক্র সেখানে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালিয়েছে। এটাও না, স্পষ্ট না, এটা অ্যাম্বিগুয়াস, এটা কোনো স্পষ্ট অবস্থান নয়। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিবির সেক্রেটারি যিনি ফরহাদ, ওনাকে আমি ধন্যবাদ দিব। উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে আমরা মুক্তিযুদ্ধ, জাতীয় সঙ্গীত এগুলোকে ধারণ করি। যদিও বিষয়টা সাংঘর্ষিক, কারণ ওনার নিজের
দলের নেতাকর্মীরাই অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মতিউর রহমান, বিশিষ্ট মতিউর রহমানকে গাদ্দার বলছে। তো তাহলে তার স্টেটমেন্টটা এটা তো সাংঘর্ষিক হয়ে গেল সেক্ষেত্রে। তো এই ধরনের সাংঘর্ষিকতা সবসময়ই আমরা তাদের মধ্যে দেখেছি, সমালোচনাও করেছি, কিন্তু তিনি স্টেটমেন্ট দিয়েছেন এটা করতে হবে ফার্স্ট অফ অল, এটাকে আমরা স্বাগত জানাই। তিনি বলেছেন তিনি মুক্তিযুদ্ধ জাতীয় সঙ্গীতকে ধারণ করেন। এইরকম অ্যাম্বিগুয়াস না, মানে একদম স্পষ্ট অবস্থান দুই পক্ষ থেকে আসতে হবে। তারপরে কন্ট্রাডিকশন কোন জায়গায় সেখানে আমরা মনোযোগ দিতে পারব। যেমন একদিকে আপনি মুক্তিযুদ্ধকে ধারণ করছেন বটে, কিন্তু আপনার দলের নেতাকর্মী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, আপনি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিচ্ছেন না, সেটা হতে পারে না। আবার অন্যদিকে আপনি স্বাধীনতার পক্ষশক্তি হিসেবে তাদেরকে ট্রিট করতে চাচ্ছেন, কিন্তু স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে, এমনকি বিপক্ষেও যারা ছিল, তাদেরকে আপনি কিভাবে স্বাধীনতা পরবর্তী সমাজে অ্যাকোমোডেট করবেন সেটার কোনো মডেল আপনার নাই। আপনি তো নির্মূলের মডেলে যেতে পারবেন না, যে হ্যাঁ সব আমরা নির্মূল করে দেবো। এটা কি? এটাই তো ফ্যাসিস্ট মডেল। হাসিনা তো এটাই করেছে। আপনার তো অ্যাকোমোডেট করতে হবে। সেটার প্রসেসটা কি? রিকনসিলিয়েশনের প্রসেস কি? যে কোনো মুক্তিযুদ্ধের পরে রিকনসিলিয়েশন হয়। আপনি ভিয়েতনামে রাজাকার ছিল না? ছিল তো। তো এখন ভিয়েতনামে রাজাকার প্রশ্ন তো কোনো আলোচনায় নেই। কেন? তারা এটা রিজলভ করেছে। যারা রাজাকারি করেছিল তাদের মধ্যে যারা অপরাধ করেছে তাদের বিচার করেছে, এবং যারা অপরাধ করে নাই আদর্শগত জায়গা থেকে বা ওরকম জায়গা থেকে বিরোধিতা করেছে, তাদের সাথে একটা বোঝাপড়া এসেছে। সামাজিক জায়গা থেকে তারা একটা নিষ্পত্তি করে ফেলেছে। এটার জন্য আগে স্টেটমেন্ট তাদেরকে দিতে হবে, ক্লিয়ারলি তারা আসলে কি চিন্তা করেন। তারপরে নিজেদের সাংঘর্ষিকতা নিয়ে বসতে হবে, সাংঘর্ষিকতা নিয়ে আলাপ আলোচনা এবং ডায়ালগ করে এটা একটা সমাধানে আসতে হবে। এছাড়া আর অন্য কোনো উপায় নেই। প্রথমত বাদ দিতে হলে বাদ দেওয়ার ক্ষমতাটা থাকতে হয়। এটা আমাদের কতটুকু ছিল সেটা আসলে বিবেচনা করাটা জরুরি। আমাদেরও এরকম একটা বিশ্বাস ছিল আগস্টে অভ্যুত্থান হওয়ার পরে, যে অনেক কিছুই আসলে এখন আমাদের নিয়ন্ত্রণে আছে বা আমরা চাইলে নিয়ন্ত্রণ করতে পারবো, যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে ছাত্রদের নেতৃত্বে। কিন্তু খুব দ্রুতই আমরা দেখেছি যে পুরনো আমলাতন্ত্র এবং পুরনো বিধি ব্যবস্থা নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে পুরনো সংবিধানের অধীনে, এবং ছাত্রদের রিপ্রেজেন্টেশন, ছাত্রদের আকাঙ্ক্ষার প্রতিফলন যতদিন গেছে তত কমেছে। সেই জায়গা থেকে দেখা গেছে যে আন্দোলনের মধ্য দিয়ে যাদেরকে ছাত্ররা অ্যাকসেপ্ট করেছে, ছাত্ররা যাদেরকে নেতা বানিয়েছে। আমি তো একজন কর্মী মাত্র। আমি এখন যে জায়গায় আছি সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান, তারা আমাকে বানিয়েছেন। সেই জায়গা থেকে যারা নেতা হয়ে উঠেছেন, যারা নেতৃত্বের জায়গায় এসেছেন, তারা বিভিন্ন জায়গায় যতটুক পারেন কালেকটিভলি বা ব্যক্তিগতভাবে ভূমিকা রাখার চেষ্টা করেছেন। অনেক ক্ষেত্রে তারা এমনকি নিজেদেরও যেটা ন্যায্যভাবে পাওয়ার কথা বা ন্যায্যভাবে যেটা তারা করতে পারতেন সেটা করে উঠতে পারেন নাই। অন্যকে সুযোগ করে দেওয়া তো দূরের কথা। এবং এটা আগস্টের পর থেকে ক্রমাগত ঘটেছে। আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যু এখানে প্রথম যেটা বললাম সেটা হচ্ছে অনেক কিছু আমাদের হাতেই ছিল না যে আমরা অন্যদেরকে ইনক্লুড করব, যে এখানে আমরা একসাথে কাজ করছি, আপনারাও আসেন। দেখা গেছে যে আমরাই কাজ করতে পারছি না, অন্যকে তো সেখানে দাওয়াত দেওয়ার জায়গাই নাই। দ্বিতীয় যে জায়গাটি সেটি হচ্ছে আদর্শিক এবং মতাদর্শিক বীরত্ব আগে থেকে ছিল, সেটা 5 আগস্টের পরে তো আমরা ভুলে যাব না নিশ্চয়ই। আমাদের তো একটা রাজনৈতিক অবস্থান আছে, অন্যদেরও আছে। আমার যতদূর মনে পড়ে সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরে কোনো পক্ষই রিসেন্ট কিছু সময় ছাড়া এর আগে কখনোই এরকম কোনো কথা বলে নাই যে শুধু আমরাই গণ অভ্যুত্থান করেছি। কেউ বলে নাই, বলা সম্ভব না। কারণ 24-এর গণ অভ্যুত্থানের যে ক্যারেক্টার, এখানে গণ অভ্যুত্থানে গণ শব্দবন্ধটা এত বেশি প্রস্ফুটিত, এটাকে আপনি কিন্তু ওভাবে কুক্ষিগত করতেই পারবেন না। ওই প্রসেসেই আন্দোলনটা হয় নাই যে আপনি কুক্ষিগত করবেন, সম্ভবই না। কোনো গ্রুপই বলে নাই যে আমরা করেছি শুধু, এটা বলার জায়গাই নাই। হাস্যকর শোনাবে, খুবই হাস্যকর শোনাবে। তো এটা কেউ বলে নাই। রিসেন্ট সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তিক্ততার জায়গা থেকে অনেক কথা উঠে আসছে। তো এটা আমরাও বলি নাই কখনো যে শুধু আমরাই করেছি। এবং লড়াইয়ের মাঠে আমি এখন নামও বলতে পারবো, অনেকের নাম বলতে পারবো যারা আসলে আমাদের পাশে ছিলেন, কিন্তু নামও বলছি না আমি ভয়, কারণ কারো না কারো নাম বাদ পড়ে যাবে। তো সেই জায়গা থেকে মতাদর্শিক যে বিরোধ আগে থেকে চলে আসছে আন্দোলনের, এটা আমরা বিশ্বাস করি। এখন আমি দ্ব্যর্থহীনভাবে বলছি, এটা আমাদের অবস্থান, আমরা বিশ্বাস করি। একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে ক্যাম্পাসে আন্দোলন গড়ে তোলার ফলে গণ অভ্যুত্থান সম্ভব হয়েছে। এর আগে আন্দোলনের যে কালচার জাহাঙ্গীরনগরে ছিল, সেই কালচারে আন্দোলন চললে গণ অভ্যুত্থান সম্ভব হতো না। আন্দোলন পরিচালনার, কৌশল নির্ধারণের এবং
নিপীড়িত ছাত্রদেরকে সম্পৃক্ত করার নতুন পথ ও পদ্ধতি তৈরি করা না হলে, চিন্তা করা না হলে, প্র্যাকটিস করা না হলে গণ অভ্যুত্থান ঘটানো সম্ভব হতো না। তো সেই জায়গা থেকে পুরনো আর নতুন ধারা এটা তো ছিল, এটা তো হাসিনার আমলেই ছিল। এর আগে ধর্ষণ বিরোধী আন্দোলন হয়েছে, তার আগে ক্যাম্পাসের প্রাণ প্রকৃতি পরিবেশ নিয়ে আন্দোলন হয়েছে, ভিসি বিরোধী আন্দোলন হয়েছে। ভিসি বিরোধী আন্দোলন থেকে একটু একটু করে বোঝা যাচ্ছিল পুরনো আন্দোলনে পুরনো একটা ধারা আছে, নতুন একটা ধারা আছে। আস্তে আস্তে এটা প্রস্ফুটিত হয়েছে। তো এই যে পার্থক্যটা, সেটা আদর্শের বলতে পারেন, সেটা পথ পদ্ধতি প্র্যাকটিসের বলতে পারেন, এটা তো 5 আগস্টের পরে মিলিয়ে যাবে না। আন্তরিকভাবে আমাদের যে অবস্থান সেটা তো আমরা ধরে রাখবো, অন্যদের যে অবস্থান তারাও সেটা ধরে রাখবেন। কিন্তু আবারও সে একই কথায় আমরা ফিরে আসি, এই যে আমাদের পার্থক্য, আদর্শে পার্থক্য, আন্দোলন করার পথ পদ্ধতিতে পার্থক্য, সেটাকে তিক্ততায় না নিয়ে গিয়ে কীভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে রিজলভ করা যায়, কীভাবে প্রতিদ্বন্দ্বিতাটা প্রতিযোগিতা নয়, কীভাবে আসলে একসাথে কীভাবে ক্যাম্পাসটাকে আরও বেটার করা যায়, নিজেদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংটা করা। এর মানে এই না আমি আপনার সাথে একেবারে মিলে যাব, সেটা আমি মিলবো না, কারণ আমার বিশ্বাস আপনার সাথে একেবারে মিলে না। আপনিও আমার সাথে একেবারে মিলে যাবেন আমি এটা আশা করতে পারি না, আপনারও আলাদা বিশ্বাস আছে। কিন্তু সেখানে গণতান্ত্রিক আন্ডারস্ট্যান্ডিংটা জরুরি ছিল। এজন্যে অবশ্যই আমাদের যে ঘাটতিটা ছিল, যেটা আমরা বুঝি নাই, এবার ঘাটতির কথাটা বলি। এতক্ষণ তো কারণ ব্যাখ্যা করলাম কেন পারিনি। আমরা যেটা পারতাম কিন্তু করি নাই, আমরা বুঝতে পারিনি দেখে, সেটা হচ্ছে অসংখ্য ব্যক্তি এবং নেতাকর্মীদেরকে এমনকি হল পর্যায় থেকে বাই নেম ধরে ধরে তাদেরকে প্রমোট করা উচিত ছিল। এটা অত্যন্ত দরকার ছিল, এটা আমরা করতে পারতাম, এটা আমরা করতে ব্যর্থ হয়েছি। এটারও কারণ আমরা মনে করেছিলাম এটা মিডিয়া এমনি করবে, কিন্তু এটা যে মিডিয়া করবে না এবং জাহাঙ্গীরনগরের জন্য আরও বেশি করে করবে না, এটা তখন আমরা বুঝিনি। এবং দ্বিতীয়ত এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। এর আগে যেটা বললাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই অন্তর্মুখী। তো এই হচ্ছে আমার মনে হয় সার্বিকভাবে এটার একটা ব্যাখ্যা দাঁড় করানো যায়। তবে এখান থেকে সামনে আগানোর পদ্ধতি হচ্ছে একটাই, সেটা হচ্ছে গণতান্ত্রিক একটা কালচার এবং চর্চা তৈরি করা। এবং এটা একদিনের ব্যাপার না, এটা একদিনে হবে না, আসলে ইস্যুটা রিজলভ একদিনে হবে না। ধীরে ধীরে গণতান্ত্রিক চর্চা এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে হবে। নির্মূলের যে রাজনীতি মতাদর্শিক, যে তুমি থাকতে পার, আইদার তুমি থাকবে অথবা আমি থাকবো, এখান থেকে বের হয়ে আসতে হবে, এটাই সমাধান।